সিলেটের বাঁহাতি পেসার রুয়েল মিয়ার দ্বিতীয় ও তৃতীয় বলে টানা ২-৪ মেরে সম্ভাবনা জাগিয়েছিলেন আবু হায়দার রানী, কিন্তু ফিরতি বলে একদম বাউন্ডারির কাছে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ হলে জয় আর পাওয়া হয়নি। শেষ ২ বলে ১০ রানের সমীকরণে পঞ্চম বলে রান আউট হন অঙ্কনও, আর শেষ বলে ১ রান নিতে পারায় ৮ রানের পরাজয়ে নিশ্চিত হয় খুলনার। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর ১১তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়ে আমরা থাকবো আপনাদের সাথে, জানাবো বিপিএল এর নানা রকম খবরাখবর। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা, আর আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার মুশফিকুর রহমান বাবু এবং সঙ্গীত শিল্পী সাব্বির জামান। দুজনকেই অনেক অনেক স্বাগত। বাবু ভাইকে দিয়ে শুরু করছি, সঙ্গীত অঙ্গনের মানুষকে না দিয়ে ক্রিকেট অঙ্গনের মানুষকে দিয়ে শুরু করা হচ্ছে। এই যে শেষ যে খেলাটা হলো, বাবু ভাই ওভারঅল কি বলতে চান খেলাটা নিয়ে? খেলা অলমোস্ট খুবই টাই হয়ে গেছিল, ইভেন মাত্র ৮ রানের ব্যবধান। যদি একটু প্রথমে একটু রানটা চেস করার জন্য একটু যদি আগে বাড়িয়ে খেলতো তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারতো। আমি দেখছি যে প্রথম সার্কেল 6 ওভার, আমরা টি-20 খেলায় মানে 6 ওভারে ফার্স্ট আপনার অ্যাডভান্টেজটা নিতে হয়। তো এইটা দেখছি যে আমরা মানে সিলেট না খুলনা ড্রপ ছিল, তো যার জন্য আমার মনে হয় এই জায়গাটা ল্যাকিংস থাকাতেই আপনার এই রানটা হয়নি। পরে অনেক কাভার করেছে, কিন্তু যে 10 ওভারে 72 সামথিং রান ছিল, যেটা 105 রাখতো লাস্ট 10 ওভারে। তো এইটা যদি 10 ওভারেই আমরা 100 করে ফেলতে পারতাম তাহলে কিন্তু এই খেলাটা অর্ধেকে যাইতো আমার মনে হয়। আমরা মানে কি কোন দলে সাপোর্ট করছি? আমি এখন রাজশাহী, মানে আমার বাড়ি রাজশাহী, রাজশাহী টিমেরই, কিন্তু খেলা দেখছি যে এইটার যে বলছিলাম যে আচ্ছা, আপনার দেশের বাড়িটা জানি কোথায়? চট্টগ্রাম। তার মানে কি, মানে একবারে জিজ্ঞেস ছাড়া ধরেই নিব যে চট্টগ্রামের সাপোর্টে? তা এক্স্যাক্টলি না, আসলে সামহাও কোনো না কোনো ভাবে আমি রংপুর রাইডার্সের সঙ্গে জড়িয়ে গেছি। মানে মানুষ আসলে যে দল উপরে ওঠে, যে তার দলে সবাই কিন্তু থাকে। তাই না, মানে রংপুর রাইডার্সের যে থিম সংটা হয়েছে, তো সেটা উদ্বোধনী অনুষ্ঠানে আমি কনসার্টে গিয়েছিলাম রংপুরেই। সো রংপুরে একটা কনসার্ট হয়েছিল, সামহাও ওনাদের সবার সঙ্গে আমার একটা অন্য রকমের কানেকশন হয়ে গেছে। ওই যে অনেক সময় বলে না, রক্তের সম্পর্কের থেকেও বড় সম্পর্ক হয়ে যায় ব্যাপারটা, থিম সঙ্গে গানে গানে সম্পর্কে। আসলে আমরা একটু স্ক্রিনে দেখে নিই। আজকের সিলেট স্ট্রাইকার্স ৮ রানে জয়ী। একটু আমরা ওভারঅল খেলা নিয়ে যদি একটু ভাই আমাদেরকে বলতেন, স্কোর কার্ডটা যদি ভাই আমাদেরকে একটু। জাকির হোসেন কোচেস 75, 46 বলে। রনি তালুকদার ছিল 56, সেটা 44 বলে। আরিফুল হক 21 করেছে 13 বলে। আপনি জাকির হাসানের ব্যাটিংটা দেখবেন, ট্রেমেন্ডাস একটা ব্যাটিং করেছে। সে বল ইউজ করেছে 46 বলে 75, অনেক ভালো টি-20-তে খুবই ভালো বোলিং মানে ব্যাটিং দেখছি আমরা। রনি তালুকদার ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে, ওই সময় নেমে 44 বলে 56, তখন যখন মানে বলটা একটু আপনার রাফ হয় এবং পুরনো হয় এবং প্লেয়াররা সার্কেল থেকে বেরিয়ে যায়, তখন ওই সময়ে রান করাটা একটু ডিফিকাল্ট হয়। রনি সেটা ট্রেমেন্ডাস একটা ইনিংস খেলেছে। আর আরিফুল হক বলবো সবসময় ভালো ব্যাটিং করে। ও বাসার রংপুর আমরা জানি, আমি ওকে পেয়েছিলাম, আমরা যখন খেলতাম তখন আমাদের সময়কারী প্লেয়ার অলমোস্ট, আমাদের ছোটো ভাই, কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে, ইজ এ ক্যাপ্টেন। এবং আগের ম্যাচেও দেখছি ট্রেমেন্ডাস একটা খুব ভালো একটা ইনিংস খেলেছে, যেটা টিমের জন্য। এই যে 13 বলে 21, এগুলো কিন্তু ছোট রান, কিন্তু ওই সময়কার জন্য খুবই অ্যাসেনশিয়াল এবং মানে জোর রান হয়ে পড়ে। আপনি খুলনা টাইগার্সকে দেখবেন যে বাটিস্টো, ও কিন্তু অনেক বল খেলে ফেলেছে। বাটিস্টো যদি অত বল না খেলতে পারতো তাহলে কিন্তু এই রানটা ইজি চেস করা যেত। একজন ফরেনার কাছ থেকে আমরা এই এত বলে এত কম রান সত্যিই আশা করতে পারি না। আমরা দেখছি যে ও অনেক বল ডট করে ফেলেছে, সেখানে যদি ও একটু এক্সক্লুসিভ খেলতে হচ্ছে, কারণ ও টি-20-র প্রথম 6 ওভারটা ইউজই করতে পারেনি। সো এইখানে যদি 40 বলে অলমোস্ট 70 বা 60 করতে পারতো তাহলে কিন্তু রেজাল্টটা অন্যরকম হতে পারতো। নওয়াজ ভালো ব্যাটিং করেছে 18 বলে 33, ট্রেমেন্ডাস ব্যাটিং, কারণ ও পরে এসে ব্যাটিং করেছে। অঙ্কন ভালো ব্যাটিং করেছে শেষের দিকে এসে, কিন্তু তখন ডু অর ডাই ছিল যে আমাকে করতে হবে, আদারওয়াইজ আমরা ফেল করছে। এবং খুবই অঙ্কটা খুবই
আর একটু যদি ভালো ব্যাটিং করতে পারতো মিন আমি শুধু বাটিস্তা যদি একটু ভালো ব্যাটিং করতে পারলো তাহলে কিন্তু খেলার রেজাল্টটা। তবে একটা জিনিস কি আমরা কিন্তু বলতে পারি যে এই সিলেটের জয়টা কিন্তু সেই 5 তারিখ থেকে একটা প্রত্যাশিত জয়, সেখানে পরপর দুটো ম্যাচ হারার পর সিলেট যে ফাইনালি ফিরে উঠতে পারলো, কারণ যেহেতু এখনো সিলেটে খেলা হচ্ছে, পরপর দুটো ম্যাচে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের জয়। খেলা খুব কি দেখা হচ্ছে নাকি? খেলা এইবার একটু কমই দেখা হচ্ছে আমার, কারণ হলো এবার একটু কনসার্ট সিজন যাচ্ছে, কারণ এখন তুমি তো জানোই ডিসেম্বর জানুয়ারিতে একটা মৌসুম যায় আমাদের, তো সেই ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব একটু স্কোর কার্ডটা চোখ বুলিয়ে নিই আর কি। আচ্ছা, একটু ঢাকার খেলা নিয়ে জানতে চাই। আমার মনে হয় আর কিছু হোক না হোক, যারা বিপিএল জানে তারা এবার ঢাকার দলের অবস্থাটা জানে। ঢাকা ক্যাপিটালস নিয়ে কি বলবেন? ঢাকা ক্যাপিটালসের স্কোর কার্ডটা দেখে খুব অবাক লাগে, কারণ এতটা খারাপ খেলা, মানে আর কিন্তু কোনো আশা নেই, 6টা ম্যাচ খেলে সবগুলোই হারা। তো এটা আসলে বিষয়টা খুব স্ট্রাইকিং, এবং তাদের কাছ থেকে এরকম পারফরমেন্স একেবারে আশা করা যায় না। আমি জানি না এটা কেন হচ্ছে, ইন্টারনাল কোনো প্রবলেম কিনা, বাট স্টিল আমি একটা দুটা রিক্যাপ দেখেছিলাম, প্লেয়াররা আমার কাছে অনেকটাই কেমন জানি ছন্ন ছাড়া মনে হয়েছে, মানে কি টিম ওয়ার্কের, টিম এফোর্টটার একটা কোথাও একটা অভাব মনে হয়েছে আমার কাছে। এক্স্যাক্টলি ভাই, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি ঢাকার একাদশটা, এবং আসলে সমস্যাটা কোথায় হয়েছে? যেরকম শুভব রঞ্জনের বোলিং নিয়ে কিন্তু ভয়ঙ্কর সমালোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কোথায় অ্যাকচুয়ালি সমস্যাটা ছিল দল গঠনে, যার কারণে যে একজন ব্যাটসম্যানকে দিয়ে বাধ্যতামূলকভাবে বল করাতে হচ্ছে, এবং সেগুলো সব ভয়ঙ্কর বল? আসলে কম্বিনেশনটা ঠিক আমি জানি না সুজন ভাই কিভাবে, উনি তো একজন ভালো ক্রিকেটার ছিলেন এবং ভালো কোচ, কিন্তু আমি কেন জানি না উনি কম্বিনেশন ঠিক করতে পারছে না। এবং টিমের মধ্যে একটা সমস্যা ছিল, যেমন সাব্বির রহমান প্রথম 3টা ম্যাচ খেলতে পারেনি, ওকে খেলালে হয়তো টিমের রেজাল্ট অন্যরকম হতে পারতো, কারণ আমরা লাস্ট 3 ম্যাচ দেখেছি যে সে ট্রেমেন্ডাস ব্যাটিং করতেছে। সাব্বির রহমান কিন্তু আসলে টি20 তে কিন্তু খুব ভয়ঙ্কর যেদিন সে খেলবে তারা মেইনলি হয়েছে যে আমাদের ওপেনার, বিশেষ করে ঢাকার ওপেনাররা রান করছে না, যখন করছে খুবই স্লো, বা লিটন শুরু করছে একটু ভালো, আবার উইকেট ফল হয়ে যাচ্ছে। সো এই 6 ওভারটা আমরা টোটালি ইউজ করতে পারিনি ঢাকা, যার জন্যই বড় রান হয়নি। এবং এই টি20তে আপনার এখন যে উইকেট, মেইনলি আপনাকে খারাপ বল করে আপনি পার পাবেন না, কারণ এখন সবাই মারতে শিখেছে, এবং আমরা দেখছি যারা আমাদের ইয়াংস্টার তারা কিন্তু ট্রেমেন্ডাস ব্যাটিং করছে, এবং ব্যাটে বলের যে কম্বিনেশন এটা কিন্তু সুপার। তো দ্যাটস ওয়াই আপনার 160-70 করে এখন, আমরা যেমন আগে 140-এ ডিফেন্ড মনে হতো, যে এবার তো আমরা মোটামুটি 200-র উপর স্কোর দেখতেই পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, ফার্স্ট 6 ওভার কি ফার্স্ট 6টা ম্যাচ পার হয়ে গেল, ঢাকা ক্যাপিটালস জয়ের মুখ দেখলো না। আমরা কিন্তু সবাই ঢাকাবাসী হিসেবে প্রত্যেকেই শুরুর দিকে বলেছি যে না, কিছুটা নিশ্চয়ই সম্ভাবনা আছে, স্টার প্লেয়ার আছে, আমাদের দেশের নির্ভরযোগ্য প্লেয়াররাও আছেন, সবাই অনেকেই আছেন। সো মোস্তাফিজ আছেন, যেখানে লিটন দাস আছেন, তানজিদ হাসান, এক্স্যাক্টলি সাব্বির রহমান আছেন, মোসাদ্দেক আছেন, তো সবাই তো ফর্মের প্লেয়ারই আছেন, কিন্তু সব পুরো টিমটাই অফ ফর্মে চলে গেছে। আমি একটু ভাইয়ার টিম দেখে নি, রাজশাহীর অবস্থা একটু দেখে নি, সম্ভাব্য একাদশ। দুর্বার রাজশাহী সম্ভাব্য একাদশ, কি বলবেন আসলে? দুর্বার রাজশাহী তো এখন পর্যন্ত মোটামুটি ফর্মে আছে বললে ভুল হবে না। হ্যাঁ, দেখেন রাজশাহী টিম কিন্তু ম্যাক্সিমাম ইয়াংস্টার, এবং সবাই, যেমন জিসান আলম ট্রেমেন্ডাস একজন ব্যাটসম্যান, সে যেদিন ক্লিক করবে ও আপনার লিটনের মতো বিধ্বংসী, সাব্বিরের মতো বিধ্বংসী, যেদিন ও ক্লিক করবে এই যে গুড অলরাউন্ডার। এবং লিটন আর সাব্বিরের বিপক্ষেই খেলা, এবং এখন পর্যন্ত কিন্তু 2টো জয় 2টো হার আছে, এবং ঢাকার যে দশায় চলছে, আজকে জিততে পারলে কিন্তু রাজশাহী কিছুটা এগিয়ে যাবে, 3টা জয় তাদের চলে আসবে। রাইট রাইট। তো দেখা যাক, হয়তো রাজশাহী ভালো করবে। তাসকিন খুবই ভালো বোলিং করছে। আমরা সুহাস, যে শফিউল ইসলাম, ও যদি একটু ভালো বোলিং করে তাহলে, মৃত্যুঞ্জয় চৌধুরী ও ভালো বোলিং করছে, এনামুল ভালো ব্যাটিং করছে, ও যদি ভালো ব্যাটিং করে, কারণ ব্যাটিং এদেরকেই করতে হবে। মানে হারিস আছে, হারিস ভালো ব্যাটিং করতে পারে, দেখা যাক কেমন। বিশেষ করে ইয়াসির আলী, ওর একটা ভালো রোল প্লে করতে পারে, কারণ ওই জায়গায় যদি ও একটু ভালো ব্যাটিং করে তাহলে কিন্তু রানটা 200 চলে যায়, বা 170-80, কারণ এখন 170 কিন্তু ইজি না, এখন আপনাকে 80-র উপরে করতে হচ্ছে, আদারওয়াইজ ম্যাচ জিতা কঠিন হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং রাজশাহী থেকে আমরা 2টো রেকর্ডও কিন্তু পেয়ে গেলাম, তাসকিন এবং এনামুলের বোলিং এবং ব্যাটিং এর রেকর্ডও পেয়ে গেলাম। সেখানে কিন্তু রাজশাহী থেকে আমাদের প্রত্যাশাটা মনে হয় কিছুটা বেড়ে গেছে। রংপুর তো ভালো করেই যাচ্ছে টানা, সেখানে রাজশাহীর কাছেও আমাদের একটা প্রত্যাশা আছে। সাব্বির ভাই, আপনার কাছে আসি, বলছিলেন যে কনসার্টের সিজন, তো শীত মানে কিন্তু ক্রিকেটের সিজন, কনসার্টের সিজন। ক্রিকেট যদিও এখন সারা বছর হয়ে গেছে, কিন্তু শীতকালে ক্রিকেটের একটা আলাদা সিজন থাকে, আর কনসার্টের সিজন আপনি আছেন। একটু গানটাও শুনে ফেলি আমরা ক্রিকেটের অনুষ্ঠানে। ওকে ওকে, গাওয়া যায়।
এই গানটা কিছুদিন আগে মিউজিক আলফার আমাদের একটা প্রোডাকশন হাউস থেকে বেরিয়েছিল, এটা আমারই গান, আমার গাওয়ার, শান এবং শানের সুর, জুবায়ের শানের লেখা। আমি আকাশ হয়ে আছি আর তোমাকে ভালোবাসি, আমি নদী হয়ে বাঁচি তাই ঢেউয়ে তালে মাতি। আমি আকাশ হয়ে আছি আর তোমাকে ভালোবাসি, আমি নদী হয়ে বাঁচি তাই ঢেউয়ে তালে মাতি। দূরে দূরে বহু দূরে মন ভাঙানো সুরে সুরে হাঁটি একা পথ ধরে মেঘের বাড়ি ছুঁয়ে। দূরে দূরে বহু দূরে মন ভাঙানো সুরে সুরে হাঁটি একা পথ ধরে মেঘের বাড়ি ছুঁয়ে। বাহ, দারুণ 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 দারুণ, খুব ভালো লাগলো। আমরা আরো গান শুনবো, ক্রিকেটের কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতির এবার সময় হয়ে গেছে। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে স্টুডিওতে আছি আমি সারা ফাইরুজাইমা এবং অতিথির আসনে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার মুশফিকুর রহমান বাবু এবং সঙ্গীত শিল্পী সাব্বির জামান। স্বাগত আপনাদেরকেও আরও একবার। কথা আমরা বলবো, তার আগে আমার মনে হয় একটু পয়েন্ট টেবিল, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, পয়েন্ট টেবিলে কোন দল কোন অবস্থানে আছে দেখিনি। রংপুর রাইডার্স শুরু থেকেই বলছিলাম একেবারে টপে আছে, বাকিটা যদি বাবু ভাই বলতেন। হ্যাঁ, রংপুর রাইডার্স 6 ম্যাচে জয় 6টাই, পরাজয় নাই, পয়েন্ট হলো 12। ফরচুন বরিশাল তারা 5 ম্যাচ খেলেছে, আজকে তো নাই খেলা, তাদের 5 ম্যাচ খেলেছে, তারা 3টা জয় 2টা পরাজয় এবং পয়েন্ট হলো 6। চিটাগং কিংস তারা 3 ম্যাচ খেলেছে, 2টা জয় 1টা পরাজয়, টাই হয় নাই, পয়েন্ট হলো 4। আর খুলনা টাইগার্স 4 ম্যাচে 2টা জয় 2টা পরাজয়, 2টা জয় 2টা পরাজয়, হ্যাঁ, তাদের তো সময় আছে, পয়েন্ট হলো 4। এই হলো দুর্বার রাজশাহী 5টা ম্যাচ খেলেছে এবং 2টাতে জয় আছে 3টাতে পরাজয় আছে, 4 পয়েন্ট। এবং সিলেট স্ট্রাইকার্স 5 ম্যাচে পরপর 2টাতে জয় পেল, 3টাতে পরাজয় এবং 4 পয়েন্ট। যেহেতু জয়ের তালিকায় আছে সিলেট, এখন উঠেছে, দেখা যাক কি হয়। আর ঢাকা ক্যাপিটালস, যাকে নিয়ে কিছুই বলার নেই, 6টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি, তাদের 6টিতেই পরাজয় এবং পয়েন্ট তালিকায় ক্যাপ্টেন বলছে তাদের এখনো চান্স আছে, তারা যদি পরপর 6 ম্যাচে জিততে পারে। আশার তো কোনো শেষ নাই ভাই, আমরা তো আশা রাখতেই পারি, স্বপ্ন দেখতেই পারি। ঢাকা নিয়ে অন্তত আমি আর কোনো কথা আর বলতেই চাই না, কারণ আমি শুরু থেকে বলছিলাম যে আমি যেহেতু ঢাকাবাসী, আমি ঢাকাকেই সাপোর্ট করতে চাই, বাট নো কমেন্ট, নট এনিমোর। ওই আপনার সাপোর্ট করতেই হবে, ঢাকাকে সাপোর্ট করতেই হবে। বিং এ ডাইহার্টেড সাপোর্টার আপনাকে থাকতে হবে। ওটা একমাত্র বাংলাদেশ দলের ক্ষেত্রে, যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। ঢাকা এই বিপিএল এর মাঝে এটা যদি আমাকে কেউ বলে স্বার্থপর, তো ঠিক আছে, এখানে ভালো খেলা দেখবো, আমি রংপুরের খেলা দেখবো, আমি সাব্বির ভাইয়ের দলে। হ্যাঁ, রংপুর এমনি আগে আছে, 6 ম্যাচটাই জয় হয়েছে তাদের। সেদিক থেকে মানে রাজশাহী, দুর্বার রাজশাহী দেখেন 5 ম্যাচে 3টে পরাজয়, এটা মেনে নিতে পারছি না আমি। মানে রাজশাহীর অন্যান্য সব রেকর্ডের কথা চিন্তা করে সেদিকে বরিশাল কিন্তু ভালো করে যাচ্ছে, কিন্তু আলোচনায় সেই তুলনায় সামহাও কম আছে, কিন্তু বরিশাল কিন্তু ভালো করছে। বরিশাল ভালো টিমও অ্যাকচুয়ালি, ভালো টিম। আপনার লাস্ট ম্যাচটা দেখেন, তারা যে মানে রংপুর রাইডার্সকে হেরেছে, এটা আনএক্সপেক্টেড। আপনার লাস্ট ওভারে 26 রান দরকার, নট এ ম্যাটার অফ জোক, 26 রান
সেটা 30 রান করে ফেলছে, সোহান টেমেন্ডাস ব্যাটিং করেছে। তো এটা তো মিরাকল অ্যাকচুয়ালি। আপনার কাছে জানতে চাই যে যেহেতু ঢাকা নিয়ে কথা বলছিলাম যে কিভাবে সম্ভব 6টা ম্যাচে জেতা, রংপুর রাইডার্সের আসলে ফান্ডাটা কি মনে হচ্ছে যে তারা এত ভালো খেলে যাচ্ছে, যেটা ফরচুন বরিশালের সাথে কিন্তু বরিশাল জিতেই যেত এরকম একটা সিচুয়েশনেও রংপুর রাইডার্স ম্যাচটা ঠিকই বের করে ফেললো, কি মনে হয় ওদের আসলে এখানে? তারা আমার মনে হয় তাদের কম্বিনেশনটা খুব ট্রেমেন্ডাস এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, সবাই পারফর্ম করছে। মেইনলি হলো পারফর্ম করা। আপনি যে যাবে সে যদি তার নিজের রোলটা প্লে করতে পারে তাহলে কিন্তু আরেকজনকে পুশ করতে হয় না। তো এই যে লাস্ট ওভারে আপনার 30 রান করা বা 26 রান টার্গেট, এটা তার যখন নেমেছে তখনই মনে হচ্ছে যে সোহান পারবে, এবং তার অ্যাটিটিউড ছিল যে পজিটিভ ছিল যে আমি আই ক্যান ডু ইট, এবং সে করে ফেলেছে। হ্যাঁ, তো এইটা একটা টিম বুস্ট আপ একটা ব্যাপার আছে যে সবাই একটা কম্বিনেশন এবং টিম, মানে আমি দেখছি যে রংপুর রাইডার্স টিম ওয়ার্ক কাজ করছে একদম। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিলেটের খেলা শুরু হয়ে যাবে। তো আমরা সিলেটে আমাদের রিপোর্টার উপস্থিত আছেন, আমরা যদি একটু তার সাথে কথা বলে নেই। আমাদের সিলেটে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। শাহরিয়ার, সিলেটের অবস্থা যদি আমাদেরকে একটু জানাবেন। পরপর 2টো ম্যাচে তো সিলেট জিতেছে, আজকে খেলা আছে, আগামীকালকেও খেলবে, কেমন অবস্থা দেখছেন? সিলেটের খেলা কিন্তু এরই মধ্যে হয়ে গিয়েছে। আজকে এখন খেলবে হচ্ছে ঢাকার দুর্বার রাজশাহী। সিলেটের খেলা একটু আগেই হয়েছে এবং তারা জিতেছে। তাদের শুরুটা যেরকম ছিল, সিলেটে এসে কিন্তু প্রথম ম্যাচ হারলেও তারা কিন্তু পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিলেটের জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ সিলেট যেহেতু 3টা হেরেছে এর আগে টুর্নামেন্টে, যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তারা ম্যাচটা জিতেছে এবং তারা খুব ভালো করে টুর্নামেন্টে টিকে আছে এখন পর্যন্ত। আমরা যদি আজকে সিলেটের কথা বলি, যদি ওদের জানি যে ওরা ব্যাটিংয়ে বরাবরই ভালো করে, বাট বোলিংটা সমস্যা ছিল, বাট তারা আজকে বোলিংয়ে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। এবং সব সময় যে একটা জিনিস দেখেছি, সিলেটের ফিল্ডিংটা একটু কিন্তু সমস্যা আছে এবং তারা এক্সেপশনাল কিছু ফিল্ডিং করেছে। এজন্য আজকে হয়তোবা এই 180 রান করার পরও, যেহেতু খুলনা একটা ফাইট ব্যাক দিয়েছে, তারপরও কিন্তু অল্প রানে ম্যাচ জিতেছে। যে রানগুলো সেভ করেছে সিলেট, ওই রানেই কিন্তু শেষ পর্যন্ত সিলেট জিততে পেরেছে। আর এখন একটু পরে ম্যাচ শুরু হবে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। ঢাকার কথা তো কিছুই বলার নাই, তারা 6টা ম্যাচ খেলে 6টাই হেরেছে, পয়েন্ট টেবিলের একবারে তলানিতে। এবং যদি বলতে হয় ঢাকা কিন্তু টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা একেবারেই কম। তাদের কোনোরকমভাবে আশা টিকে রাখতে হলে 6 ম্যাচের জেতার পাশাপাশি রান রেটেও তাকিয়ে থাকতে হবে। যে 6 ম্যাচ জিতলেই যে তারা প্লে অফে চলে যাবে এটাই বলা যাবে না, তারা রান রেটে তাকিয়ে থাকতে হবে। এখন দেখা যাক যে ঢাকা অন্তত জয়ের খাতাটা খুলতে পারে কিনা। দর্শকদের সাথে কথা হয়েছে নাকি আপনার? ঢাকা ক্যাপিটালসের পক্ষে এখনো কোনো দর্শক পাওয়া যাচ্ছে? না, ঢাকা ক্যাপিটালসের পক্ষে তেমন কোনো দর্শক পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের মানুষ, যেহেতু এখানে খেলা কম হয়, বেশিরভাগ মানুষ যদি আপনি বলেন যে এখানে যারা খেলতে আসে 90%ই হচ্ছে সিলেটের সাপোর্টার। ঢাকার তেমন কোনো সাপোর্টার এখানে নেই। স্বাভাবিকভাবেই সিলেটে অনেকদিন পর খেলা হয়, আর সিলেটের মানুষ হচ্ছে খেলা প্রেমী। তারা সিলেটের খেলা হলে বেশিরভাগ সময় গ্যালারি পরিপূর্ণ থাকে। বা স্পেসিফিকভাবে যদি বলেন এখানে সিলেটের দর্শকই বেশি, ঢাকার ওরকম কোনো দর্শক কিন্তু দেখতে পাইনি। সারা, অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। যে অবস্থা দেখলাম তারপরেও কিন্তু বেশ জমজমাট। একটা জিনিস ভালো লাগছে যে এবার বিপিএল এর কিন্তু প্রতিটা ম্যাচে স্টেডিয়ামটা বেশ পরিপূর্ণ দেখা যাচ্ছে। আর ঢাকার খেলার বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দেখো, সব যাই হোক না কেন, সিচুয়েশন যাই হোক না কেন, বাংলাদেশের মানুষ এন্টারটেইনমেন্ট হিসেবে 2টা জিনিসকে একেবারে টেকেন ফর গ্রান্টেড। একটা হলো মিউজিক, মানে কনসার্টস, আর একটা হলো ক্রিকেট। এই 2টা বাংলাদেশের মানুষের টপ লেভেলের এন্টারটেইনমেন্টের একটা বিষয়। ইভেন আমি অনেক সময় দেখি যে মুভি থেকেও তারা মিউজিক রিলেটেড বেশি বাংলাদেশে। গেট ভাঙা রেকর্ডগুলো মুভিতে হয় না, গেট ভাঙা রেকর্ডগুলো মিউজিকের কনসার্টে এবং ক্রিকেট ম্যাচে আমরা দেখি, এবং ক্রিকেট ম্যাচে দেখবে। সো আমরা যাই করি না কেন, যতই হই হুল্লো যাই করি না কেন, দিন শেষে কিন্তু দেখবা আমাদেরকে তুমি হয় ক্রিকেটের মাঠে পাবা অথবা কনসার্টের গ্রাউন্ডে পাবা। তো এখন ঢাকার মনোবলকে একটু আপ গিয়ার করার জন্য একটা গান শুনবো নাকি সাব্বির ভাই? একটু ঢাকাকে দেখি কোনোভাবে মনোবল এখান থেকে আমরা আপ গিয়ার করতে পারি কিনা। যে মনোবল দিব, নিজে কনফিউজ। 6টা ম্যাচে যদি তাও জিততে পারে। আচ্ছা, যাই হোক, যা গেছে গেছে, যাক, সামনের গুলা ভালো হোক তাই চাই। অন্তত 2-1টা জিতের সম্মানটা যাতে রাখতে পারে ঢাকাবাসীর। দিন যায় কথা থাকে, চলো। দিন যায়
কথা থাকে দিন যায় কথা থাকে এ যে কথা দিয়ে রাখলো না ভুলে যাওয়ার আগে ভাবলো না এ যে কথা দিয়ে রাখলো না ভুলে যাওয়ার আগে ভাবলো না সে কথা লেখা আছে বুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে বাহ, দারুণ দারুণ দারুণ। এই সুরে সুরে আমরা আরও একটা বিরতি নিয়ে নিই। বিরতি থেকে ফিরে কথা বলবো আবারও ক্রিকেটের অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে। আমার মনে হয় যে নাম ক্রিকেটের খাতা থেকে কখনোই যাবে না, ওই যে থাকে না ক্রিকেটের একেবারে স্বর্ণাক্ষরে লেখা কিছু নাম আছে, সেরকমই কিছু খেলোয়াড়দের নিয়ে আমরা কথা বলবো বিপিএল নিয়ে, মিউজিক নিয়ে। দর্শক, এই মুহূর্তে নিচ্ছে আরও একটা বিরতি আমাদের ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলেমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ থেকে। স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আরও একবার আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজ জাইমা, এবং অতিথিদের সাথে আলোচনা চলছিল ক্রিকেট এবং গান নিয়ে, এবং এই মুহূর্তে কিন্তু ম্যাচ চলছে অলরেডি সিলেট স্টেডিয়ামে। আমরা যদি একটু দেখে আসি যে আসলে কি অবস্থা চলছে এখানে, কি আসলে বলা যায় যে ঢাকার মান সম্মানের খেলা, নাকি এটা শুধু খেলার জন্যই খেলা? এটা মান সম্মানের খেলা, কিন্তু এটাকে কি বলা যেতে পারে? তানজিদ এবং লিটন, তানজিদ 10 বলে 10 রান, লিটন 1, দুজনই কিন্তু ভালো খেলোয়াড়, কেন পাচ্ছেন না এটাই হচ্ছে। এবং টসে কিন্তু রাজশাহী জিতেছে, তাসকিন বল করছে ভালো, সবাই আমরা আসলে ঢুকেছি। রাজশাহী টসে জিতে আসলে তারা চেজ করতে চেয়েছে ঢাকাকে, কারণ হচ্ছে নতুন লুকে আমরা দেখতে পাচ্ছি। এখনকার যে ওয়েদার, এখন ফগে ওয়েদার, একটু আপনার ডিউ পরে যারা বল করবে তার বলটা ঠিকমতো গ্রিপ করতে পারবে না, এবং বলটা খুবই সুন্দর স্পিড করে, যার জন্য এখন টস জিতা রাশিয়ার জন্য ভালো হয়েছে এবং তারা ভালো একটা ডিসিশন নিয়েছে। আর দুজনেই ব্যাটিং করছে, ট্রেমেন্ডাস ব্যাটসম্যান। আপনার টি-20-র জন্য মানে পারফেক্ট ব্যাটসম্যান, এরা কিন্তু পারফর্ম করতে পারছে না। মেইনলি হলো কথা, আপনার পারফর্ম যদি করতে পারে, প্রথম সার্কেলটা ইউজ করতে পারলে আপনার 60-70 করে ফেলতে পারবে, এবং এই রানই 200 চলে যাবে, কিন্তু এটাকে করতে হবে। মানে আমরা কিন্তু 3 জন ট্রিমেন্ডাস প্লেয়ারকে দেখেছি, যে ব্যাটে যে দুজন আছে এবং বোলিং এ আছে তাসকিন আহমেদ। সো কিছু বলাটা আসলে খুব মুশকিল, কারণ তাসকিন যে দুর্দান্ত খেলা দেখিয়ে যাচ্ছে, তাসকিন আসলে প্রতি ম্যাচে ব্রেক থ্রু তাসকিনই দিচ্ছে, এবং একটা ম্যাচে আপনি দেখছেন যে 7 উইকেট পেয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও। 3 জন মাত্র রেকর্ড করেছে, সেই রেকর্ডের খাতায় তাসকিনের নাম কিন্তু আছে। লিটনও কিন্তু আবার 4 হাঁকিয়েছেন। হ্যাঁ, এটা হয় ঢাকার লাক আজকে, নাহলে আমাদের লাক, যে আমরা যতবার দেখছি একটা করে 4 দেখতে পাচ্ছি আমরা। এর আগের বার তানজিদ, এবার লিটনের 4 আমরা দেখলাম। না, ঢাকার এখন প্রতিটা ম্যাচে কিন্তু ডু অ্যান্ড ডাই ম্যাচ, যে আপনি হয় জিতবেন না হলে আর কোনো চান্স নাই। সো তারপর আবার বললো যে রান রেটের একটা ব্যাপার আছে, সো তাদের রান রেটও বাড়াতে হবে এবং ম্যাচ জিততে হবে। লিটন দাস টি-20 ক্যারিয়ার কিন্তু আমরা এখানে লিটন দাসের দেখতে পাচ্ছি। আসলে এতটাই শুরুতে আছে, এই মুহূর্তে কোনো কিছু প্রেডিক্ট করাটা খুবই মুশকিল। যদিও সমীকরণের দিক থেকে রাজশাহী এগিয়ে থাকে, তারপরও খেলার কথা আসলে বলা যায় না ঢাকা যদি চমক দেখিয়ে ফেলে। আগামীকালকে কি কি ম্যাচ আছে আমরা যদি একটু দেখে নিই। আগামীকাল 13ই জানুয়ারি দুপুর 1:30 আবারও খেলবেন সিলেট স্ট্রাইকার্স, মুখোমুখি হবে চিটাগং কিংসের। কালকে একটা ভালো ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। এবং খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স, দেখা যাক রংপুর তার জয়ের ধারা কতটুকু ধরে রাখতে পারে। 6:30 রংপুর রাইডার্সের খেলা আছে খুলনা টাইগার্সের বিপক্ষে। কাকে এগিয়ে রাখবেন সাব্বির ভাই? অবশ্যই রংপুরকে। আর সিলেটের এবং রাজশাহীর খেলা? ওটাতে রাজশাহীকে, চিটাগং কিংস, সরি, সিলেট এবং চিটাগং কিংসের খেলা অবশ্যই চিটাগং কিংসকে ডেফিনেটলি। কিন্তু খেলা কিন্তু সিলেটের মাটিতে, সেই ক্ষেত্রে আসলে এখন কিন্তু অ্যাডভান্টেজ সিলেটই নিচ্ছে, কারণ তাদের যে তবে লাস্ট উইন তো দুইটা ম্যাচ তারা কম্বিনেশনে জিতছে, তো আপনার সিলেট ছেড়ে কথা বলবে না, তারাও ট্রাই করবে এই ম্যাচটাও জিতা। এবং আর একবার জিতলে হয় কি ভাই, কনফিডেন্স লেভেলটা, হ্যাঁ, এটা ফ্লো চলে আসে। সো দেখা যাক, কালকে হোপসো সিলেটে চান্স আছে। এবং আজকে কিন্তু আরো অনেকগুলো আলোচনার বিষয় আছে। একটা মজার বিষয় হচ্ছে আজকে সারা দিন জুড়ে টি-20 খেলা হচ্ছে। আজকে বাংলাদেশ
বাংলাদেশ এবং পুরো বিশ্ব মিলিয়ে মানে 5টি টি20 লিগের সারা দিন ব্যাপী খেলা আছে। অস্ট্রেলিয়া বিগ ব্যাশ থেকে শুরু করে দুবাইতে খেলা হচ্ছে, সিঙ্গাপুরে খেলা হচ্ছে, সব জায়গায় খেলা হচ্ছে। এবং এর থেকে যেটা আমাদের দেশের জন্য একটা আলোচনার, ক্রিকেটের আলোচনার বিষয়, সেটা হচ্ছে আরও একবার আলোচনায় তামিমের অবসর নেওয়া। এবং কিন্তু এবার শেষতক তামিমের অবসরটা হয়ে গেল। তামিমের লাইফের ক্যারিয়ারের রেকর্ডগুলো যদি আমরা একটু দেখে নিই এবং সেই সাথে একটু বাবু ভাইয়ের কাছ থেকে শুনেও নিব। তামিম ইকবাল আসলে আন্তর্জাতিক ট্রেমেন্ডাস প্লেয়ার। সে ড্যাশিং ব্যাটসম্যান, সে বাংলাদেশ টিমের লিজেন্ড। দেখেন আপনারা যদি তার স্কোর কার্ড দেখেন, রেকর্ডগুলো আমি একটু বলে দিচ্ছি। সে খেলেছে 70টা টেস্ট ম্যাচ খেলেছে এবং রান করেছে 5134টি, ওয়ানডে খেলেছেন 243টি, রান করেছেন 8357, টি20 78টি ম্যাচে রান করেছেন 1758 এবং টেস্টে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি করেছেন 10টি, হাফ সেঞ্চুরি 31টি, ওয়ানডে সেঞ্চুরি করেছেন 14টি, হাফ সেঞ্চুরি 56টি, টি20 সেঞ্চুরি 1টি, হাফ সেঞ্চুরি 7টি। ট্রিমেন্ডাস একটা ক্যারিয়ার। এবং এই যে তার অবসরটা নিয়ে কিন্তু সে 2023-এর থেকে একটা আলোচনা চলছে। একবার তিনি বললেন খেলার মাঝেই, তারপরে আবারও তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ফেরত আসলেন। তারপরে মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল, যেটির একটিতে তিনি মাঠেও নামতে পারেননি, খেলেছেন 1টি ম্যাচ। এবং সেপ্টেম্বরে কিন্তু তার অবসরটা সেই হিসাবে হয়ে গেছে 2023-এর সেপ্টেম্বরে। আবারও যখন এবার তামিম গতকালকে স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করলেন, বাবু ভাই কি বলবেন তামিমকে নিয়ে? আসলে তামিম তখনই ঠিক করছিল যে সে, কারণ সে সময় তামিমের খেলার পরিবেশ ছিল না অ্যাকচুয়ালি। আপনি জানেন যে হাতুড়ি সিংহের সঙ্গে তো একটা তার মনোমালিন্য চলছিল। এই মনোমালিন্য থাকলে আসলে টিমের মানে যদি আপনার ড্রেসিং রুমটা পরিবেশ ভালো না থাকে তাহলে আপনি পারফর্ম করতে পারবেন না, কারণ এটা মেন্টাল গেম। আপনি যদি পিস না থাকেন তাহলে ওখানে পারফর্ম করা কঠিন। এবং কোচের সাথে যদি আপনার একটা দূরত্ব তৈরি হয় তখন এই টিমমেট থেকে দূরত্ব সময় কথা হয়, পাস থেকে পারফর্ম না করলে নিজের খারাপ লাগে। তো তখন থেকে সে ডিসাইড করেছিল যে আমি আর নো মোর ক্রিকেট, কারণ তো আমরা সবাই জানি কারণ কি ঘটছে। বাট যখন তাকে আবার সবাই রিকোয়েস্ট করেছে, সে বাধ্য হয়ে আবার টিমে আসতে চেয়েছে যে ঠিক আছে আমি খেলবো। কিন্তু যখন এসে দেখে যে আবার একই পরিবেশ, তখন সে বলেছে যে হাতুড়ে না থাক, ছাড়লে আমি খেলবো না। এবং সেটা হয়েছে। এবং সে এখন আবার তাকে জিজ্ঞেস করেন, কিন্তু এখন তার আসলে পরিবেশ নাই, কারণ সে তার ফিটনেস লেভেল আগের মতো নাই। এবং সে মনে করছে যে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। এবং তার মতো প্লেয়ার এখন যারা চান্স পাচ্ছে তারা কিন্তু তার মতোই খেলছে বা তার থেকে ভালো খেলবে আশা করছি। তো দেখা যাক, আমরা সবাই কিন্তু আসলে অবশ্যই রেসপেক্টের একটা জায়গা যে নিজের জায়গাটা ছেড়ে দিয়ে নতুনদের সুযোগ করে দেয়। এবং রিপোর্ট পড়ছিলাম, খুব দারুণ লাগছিল যে তামিমের ছেলে চান যে তার বাবা যেন ন্যাশনাল টিমের জার্সিতে আরও খেলেন। সেখানে তামিম ছেলেকে উত্তর দিয়েছে যে যখন আমার মতো বড় হবে তখন বুঝবে যে কেন বাবা এ সময় খেলা ছেড়েছে। দারুণ। সাব্বির ভাই, আসলে তামিমকে কতটুকু মিস করবেন? আমাদের ডেফিনেটলি মিস করবো না, কারণ এরকম একজন ওপেনার এবং বাংলাদেশের স্ট্রং একজন পিলার ছিল একটা সময়। সো তাকে ডেফিনেটলি মিস করবো, কারণ তার মতো তার ফুল অফ এক্সপেরিয়েন্স, এত বড় বড় ম্যাচ খেলা, এত বড় বড় ম্যাচ জেতার যে এক্সপেরিয়েন্স। আসলে ক্রিকেটে শুধু টেকনিক ইম্পর্টেন্ট না, এক্সপিরিয়েন্সটা অনেক জরুরি একটা বিষয়। এবং কারণ মাথা ঠান্ডা করে খেলা, একটা প্রমিনেন্ট একটা ফেমাস বলারকে বা ফেস করা, এটা কিন্তু একজন এক্সপেরিয়েন্স প্লেয়ার একজন নতুন প্লেয়ারকে যেভাবে বোঝাতে পারে, সেটা কিন্তু আসলে একটা নতুন প্লেয়ারের জন্য মাঠে নেমেই গ্র্যাব করাটা খুব কষ্ট হয়ে যায়। তো তামিম ইকবালদের মতো প্লেয়াররা যখন টিমে থাকে, সেটা ইয়াং প্লেয়ারদের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে এবং ইন্সপাইরেশন হিসেবে কাজ করে, যে তুই এভাবে খেলিস না, এভাবে খেল, এটাই হয় সাধারণত। তো যাই হোক, তারপরও ভাই যেটা বললেন যে আমার যেটা মনে হয় যে সম্মান থাকতে থাকতেই চলে যাওয়া উচিত। এবং উনি যদি এখন মনে করেন ওনার ফিটনেস আগের মতো নেই, ডেফিনেটলি মানুষের বয়সের কাছে হার মানতেই হয়। এক্স্যাক্টলি। এবং যেখান থেকে এসছে, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আবারও এই তামিমের অবসরের ঘোষণার কথাটা এলো। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আরেকটা যেটা একটু অবাক করে দিয়েছে সকলকে, যে লিটন দাস, আমরা একটু আগে কথা বলছিলাম লিটনের ব্যাটিং নিয়ে, তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেক্টেড হননি। আসলে কি মনে হয় বাবু ভাই, এখানে আসলে সমস্যাটা কোথায় ছিল? লিটন পারফর্ম করছে না অ্যাকচুয়ালি। লিটন যে মানে প্লেয়ার, আমরা তার খেলা দেখে মনের এবং চোখের একটা মানে ক্ষুধা মিটায়, যে ও যখন ব্যাটিং করে, যেদিন সে ভালো ব্যাটিং করে তখন মনে হয় যে ক্রিকেট আসলে টোটালি ইজি ক্রিকেট। সে অনেক আগে বল দেখে, এত সুন্দর ব্যাট করে, শুধু ঠেকায় চার। হ্যাঁ, তো কিন্তু সেই তার ধারাটা নাই, তার বোলিং চুজিং এখন খারাপ হচ্ছে।
সে পারফর্ম না করলে আসলে কেউ নিবে না, এটা সত্য, মানে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আপনাকে এখানে পারফর্ম করে খেলতে হবে, কারণ এখানে এত বেশি একটা হেলদি কম্পিটিশন চলে আসছে, সবাই ভালো করতে চায় এবং এই জায়গাটা খেলতে চায়। তো লিটন ভালো খেলছে, একবারই সে রিটায়ার্ড করেনি, সে টিমে বাদ পড়েছে, আবার পারফর্ম করে সে ব্যাক করার সুযোগ আছে। তো আমরা হোপসো সে আবার ভালো করে ব্যাক করতে পারবে, কারণ টি-20-তে সে তো টিমে আছে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে না নিয়ে ভালোই হয়েছে, কারণ তাকে একটা ব্রেক দরকার ছিল আমার মনে হয়, এবং তার নিজেরও উপলব্ধি করতে হবে যে আমাকে ভালো করতে হবে। আদারওয়াইজ আসলে টিমে বোঝা হয়ে খেলা অনেক কঠিন। এবার কিন্তু আসলে দিন শেষে কি আমরা তাহলে একটু বলতে পারি যে আমরা আসলে নতুন নতুন তরুণ খেলোয়াড়দের পাচ্ছি। শরীফুলও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন, আবার পারভেজ সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ইন করেছেন। তার মানে আমাদের মনে হয় এখন যে আফসোসটা আমাদের ছিল যে আমাদের এই পুরনোদের উপর ভরসায় আমরা আছি, নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে না, এখন কি তাহলে আমরা বলতে পারি যে নতুন খেলোয়াড় আসলে তৈরি হচ্ছে? হ্যাঁ, আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, তো প্লেয়ার আছে এবং তারা সুযোগ খেলবে তো 11 জন, কিন্তু আসলে এই যে একটা কম্বিনেশন সিনিয়র এবং জুনিয়রের, এই কম্বিনেশন কিন্তু একটা টিম বিল্ড আপ করে। হ্যাঁ, তো আপনি দেখবেন যে এটা তামিম চলে যাচ্ছে, আরেকজন তামিম রেডি হচ্ছে, সাকিব চলে যাচ্ছে, আরেকটা সাকিব তৈরি হচ্ছে, হ্যাঁ মুশফিক চলে যাবে, মাহমুদুল্লাহ চলে যাবে একজন। এই যে ব্যাকআপ, এই ব্যাকআপটা যত বেশি থাকবে তত আমাদের টিম ভালো রেজাল্ট করবে। এটাই কিন্তু দরকার আসলে, সময়ের সাথে সাথে এগিয়ে চলা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই ক্রিকেটীয় আলোচনা থেকে তো এখানেই বিদায় নিতে হচ্ছে। বাবু ভাই অসংখ্য ধন্যবাদ। সাব্বির ভাই আপনাকে অগ্রিম ধন্যবাদ, কারণ আপনার গান দিয়ে আমরা শেষ করব। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, এই ছিল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আজকের মতো আমি সারা ফায়রুজাইমা এখানেই বিদায় নিচ্ছি, আর বিদায়টি হবে গানে গানে, সাব্বির ভাইয়ের গানে। আচ্ছা, যে গানটি গাইছি এটি আমার সুসঙ্গীত এবং শাওনের লেখা, এবং এটি জুয়েল গেয়েছে, একটা নতুন ছেলে। তোমার মেঘলা চোখে একলায় আমি বৃষ্টি ভাঙায় ঘুম, আমার ঘরে নামা তুমি মেঘ বরষা ঝুম। তোমার মেঘলা চোখে একলায় আমি বৃষ্টি ভাঙায় ঘুম, আমার ঘরে নামা তুমি মেঘ বরষা ঝুম। ডাকলে তোমার